হচ্ছে না, রেকর্ড করে নিলাম। তাহলে আমি আজকের ইংলিশের ক্লাস শুরু করছি। স- আহ, সবাই তোমরা মিউট হয়ে যাও, নাহলে আমি মিউট করে দিচ্ছি। 1 মিনিট, আমি সবাইকে মিউট করে আসি। Mute হলো। তাহলে আমি ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করার প্রথমেই আমি আমার পরিচয় দিতে চাই। At the beginning of my speech, take my salam and cordial love from my hearties. Assalamu alaikum wa rahmatullah. At first, I would like to tell my identity. My name is MM Al Amin. I'm a student of Department of Pharmacy at Pabna Science and Technology University. Today, we are going to discuss about basic English. What is the basic English? First of all, I want to say that English. What is English? আমি আজকের এই ইংলিশ ক্লাস লেসনে আমি বেসিক ইংলিশ নিয়ে কথা বলবো। আমাদের প্রথম কোশ্চেন, যে হোয়াট ইজ ইংলিশ। আমরা যদি এই প্রশ্নটা করি, তাহলে মেজর পার্ট অফ স্টুডেন্ট বলবে যে ইংলিশ ইজ আন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। বাট কিন্তু মোস্ট অফ স্টুডেন্টস, আমার ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, দে আর থিঙ্ক, তারা মনে করে ইংলিশ ইজ এ সাবজেক্ট। English means examinations. English means I have to get A plus in English subject. I have English means they think English means articles, rules memorization, right form of verb, rules মেমোরাইজেশন, এক্সেট্রা। মানে তারা মনে করে ইংলিশ মানেই সবকিছু মুখস্থ করতে হবে। ইংলিশ মানে ইংলিশ এ প্লাস পাইতে হবে। ইংলিশ মানে প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে। ইংলিশ হচ্ছে একটি সাবজেক্ট, ইংলিশ পরীক্ষাতে ভালো করতে হবে। আমাদের দেশের মেজর পার্ট অফ স্টুডেন্ট তারা ইংলিশটাকে সাবজেক্ট হিসাবে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ কোনো সাবজেক্ট নয়। ইংলিশ হচ্ছে কি, ইংলিশ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাট আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে গড়ে উঠেছে বা এমন ভাবে কালচারাল সিস্টেমে নিয়ে এসেছে যে তারা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে যে ইংলিশ হলো একটি সাবজেক্ট। ইংলিশ মানেই একটি পরীক্ষা দিতে হবে। ইংলিশ মানে আর্টিকেলস, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, এক্সেট্রা এক্সেট্রা, এর রুলস রেগুলেশন মুখস্থ করতে হবে। এবং ফাইনালি তারা এ প্লাস এর মাধ্যমেই ইংলিশকে মূল্যায়ন করে। বাট ইংলিশ, অবশ্যই ইউ হ্যাভ টু রিমেম্বার, ইংলিশ নট এ সাবজেক্ট। ইংলিশ সাবজেক্ট নয়। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা বহির্বিশ্বের লোকের সাথে কমিউনিকেশন করতে পারবো, বহির্বিশ্বের লোকের সাথে কথা বলতে পারবো। আমরা কি করতে পারবো, এই ইংলিশ দিয়ে আমরা বিদেশে বসবাস করলে এই ইংলিশের মাধ্যমে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবো। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, আমাদের ন্যাশনালের মধ্যে আমরা বাংলায় কথা বললেও ইন্টারন্যাশনাল যখন কোনো কান্ট্রিতে যাব বা ইন্টারন্যাশনাল কোনো মার্কেট প্লেসে কথা বলবো বা একটা প্রফেশনাল কথাবার্তা বলবো, এই সব কিছুই আমাদেরকে ইংলিশে বলতে হবে। তাই আমাদের আজ থেকে এই ধারণাটা ক্লিয়ার থাকতে হবে, বা এই ধারণা এটা মনে করা উচিত যে ইংলিশ হচ্ছে একটি ইংলিশ হচ্ছে একটি ভাষা, যে ভাষাটা আমাদের মেইন উদ্দেশ্য শিখা। এই যে সাবজেক্ট হিসাবে ইংলিশ পড়তেছি, তারপর পরীক্ষা দিচ্ছি, আর্টিকেলের রুলস মুখস্থ করছি, রাইট ফর্ম অফ ভার্ব মুখস্থ করছি, এগুলার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যাতে ইউ ক্যান লার্ন, তো তুমি যেন শিখতে পারো ইংলিশ প্রপারলি। ইউ ক্যান লার্ন ইংলিশ প্রপারলি, তুমি যেন ইংলিশটাকে সঠিকভাবে শিখতে পারো। দেন ইউ ক্যান ইমপ্লিমেন্ট, তুমি এটি বাস্তবায়ন করতে পারো। ইউ ক্যান টক, তুমি কথা বলতে পারো আদার্স ফরেন কান্ট্রি পিপল। অ্যাজ ফর এক্সাম্পল, ইফ ইউ গো, তুমি যদি যাও ইন ইউএসএ, তুমি যদি ইন দা ইউএসএ তে যাও, আমেরিকাতে যাও, ইউ হ্যাভ টক আদার পারসনস, তোমাকে অন্য লোকের সাথে কথা বলতে হবে।
ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও তাদের সাথে কথা বলতে, ইউ হ্যাভ টু ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমার তার মানে এই এত কিছু সবকিছু আর্টিকেলস, প্রিপোজিশন, রাইট ফর্ম, ভার্বস এক্সেট্রা, এগুলো সবকিছু শেখানোর উদ্দেশ্য, সবকিছু পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য যাতে তুমি ইংলিশটাকে ভালোভাবে সঠিকভাবে বলতে পারো। কেননা ইংলিশ বাক্য ভাষাটাকে যদি তুমি সঠিকভাবে বলতে না পারো, তাহলে কোনো মিনিং তারা বুঝতে পারবে না। তার কারণে তোমাকে কি করবে না, তোমার কথাটাকে তারা বুঝতে পারবে না। এই জন্যই ইংলিশ হচ্ছে, আজ থেকে মনে রাখতে হবে, ইংলিশ একটি ভাষা। এই ভাষাটা আমাদেরকে শিখতে হবে। এখন এই ভাষাটাকে সঠিকভাবে শেখার জন্য অবশ্যই আমাদের আর্টিকেলস এর নিয়মগুলো জানতে হবে, প্রিপোজিশনের নিয়মগুলো জানতে হবে, রাইট ফর্ম ভার্বের নিয়মগুলো জানতে হবে। তারপরে আরো যে সকল আর গ্রামাটিক্যাল আইটেম আছে সেগুলো জানতে হবে। তার মানে এই নয় যে এই রুলস গুলা জেনে আমার পরীক্ষায় ভালো করতে হবে, এইরকম মেন্টালিটি, এইরকম মন মানসিকতা থাকলে দিস স্টুডেন্ট ক্যান নট লার্ন অর নেভার লার্ন ইংলিশ, সে কখনো ইংলিশ শিখতে পারবে না। সো রিমেম্বার, ইংলিশ ইজ এ সাবজেক্ট। If you go to learn right form of verbs, you should know it. I can How can I use proper verb? Thus my language can be proper. কিভাবে আমরা ইংরেজি শিখবো, এই মানে ইংরেজি শিক্ষার জন্য আমাদের যে রুলস গুলো লাগবে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য এই রুলস গুলো যদি আমরা মুখস্থ করি, তাহলে আমরা কোনো আলটিমেটলি ইংলিশ শিখতে ব্যর্থ হব। তো এখন ইংলিশ শিখতে গেলে আমরা ইংলিশ সম্পর্কে ধারণা পেলাম, ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। এই ভাষাটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, এক্সপোজ করতে পারি, আর সেটা হচ্ছে সেন্টেন্সের মাধ্যমে, বাক্য বিনিময়ের মাধ্যমে। আমরা যখন একটা ভাষার মৌলিক উপাদান হচ্ছে বাক্য, এই বাক্য বিনিময়ের মাধ্যমেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করছি। এই যে আমি তোমাদের সাথে যে কথাগুলো বলছি, এটা এক একটি বাক্য। তাহলে আমাদেরকে সর্বপ্রথম এখন ইংলিশ সেন্টেন্স কি বা বাংলা বাক্য কি, এই জিনিসটা একটু জানতে হবে। খুবই সহজে যদি আমি বলি, বাংলা বাক্য হচ্ছে বা ইংলিশ সেন্টেন্স হচ্ছে কিছু শব্দের সমষ্টি। ইংলিশ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু শব্দের সমষ্টি হুইচ দা এক্সপ্রেস, প্রকাশ করে আওয়ার মাইন্ড, আমাদের আওয়ার মাইন্ড টক, আমাদের হচ্ছে মনের কথা, অর আওয়ার সেন্স, আমাদের চিন্তা ভাবনা, এক্সেট্রা। মানে মনের ভাব প্রকাশ করতে পারে যে সকল ওয়ার্ড গুলি, সেই সকল ওয়ার্ডকেই তোমার কি বলা হয়, বাক্য বলা হয়। তাহলে সেন্টেন্স হচ্ছে সেই সকল ওয়ার্ডের সমষ্টি যারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, তাদেরকে কি বলা হয়, সেন্টেন্স বলা হয়। তাহলে আমাদেরকে ডেফিনেশন মুখস্থ করতে হবে না, জাস্ট আমাদেরকে জানতে হবে যে আসলে বাক্য হচ্ছে যেটার মাধ্যমে আমরা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করি। এগুলা যে এখানে ডেফিনেশন দিয়েছি আমি, এই ডেফিনেশন এগুলা হচ্ছে এই ডেফিনেশনটা আমি অক্সফোর্ড ডিকশনারি থেকে নিয়েছি। বাট আমাদের এটা মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই। আহ আমরা শুধু জানবো বাক্য কি, বাক্য হচ্ছে ভাষার একটি উপাদান যার মাধ্যমে আমরা মনের ভাবগুলো সম্পূর্ণ প্রকাশ করি। এটা অনেক ইম্পর্টেন্ট। দ্য প্রপার্টিস অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, সেন্টেন্সের প্রপার্টিস কি, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো, একটা ভালো মানুষ এর বৈশিষ্ট্য কি, বা একটা যদি ভালো হুজুরের বৈশিষ্ট্য কি। যদি আমি বলি একটা ভালো হুজুরের বৈশিষ্ট্য, তার দাড়ি থাকবে, সে তোমার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে হচ্ছে ইমামতি করবে বা কোরআন হাদিস সম্পূর্ণভাবে মেনে চলবে, তাহলে আমরা হচ্ছে তাকে হুজুর বলতে পারি। কিন্তু একজন হাফেজ বা হাফিজিয়া পাশ করে সে যদি নামাজ না পড়ে, সে যদি দাড়ি না রাখে, সে যদি জুব্বা টুব্বা ইত্যাদি না পড়ে, তাহলে আমরা তাকে কি বলবো, সে ভালো হুজুর নয়। তার মানে তার বৈশিষ্ট্যগুলো ভালো নয়। তার মানে যে কোনো মানুষের বৈশিষ্ট্যর উপরে নির্ধারণ করা হয় যে আসলে সে ভালো না খারাপ। যেরকম মানুষের যদি বৈশিষ্ট্য বলি, মানুষের 2টা হাত রয়েছে, 2টা পা রয়েছে, 2টা চোখ রয়েছে, একটা নাক আছে, একটা মুখ আছে। এগুলা হচ্ছে একটা মানুষের বৈশিষ্ট্য। এই মানুষের বৈশিষ্ট্যগুলা যদি না থাকে, তাহলে সেটা কোনো মানুষ বলতে পারবো না। অনুরূপ ভাবে সেন্টেন্সের কিছু প্রপার্টিস রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো যদি সেন্টেন্সের মধ্যে না থাকে, তাহলে অবশ্যই সেগুলাকে আমরা কি বলতে পারবো না, সেন্টেন্স বলতে পারবো না। আমরা যদি দেখি, আচ্ছা, আমি দুঃখিত, একটা কথা বাইরে কথা বলতে হচ্ছিল।
তো আমি সেন্টেন্সের প্রপার্টিস নিয়ে কথা বলছিলাম। সেন্টেন্সের প্রপার্টিস হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো সেন্টেন্সের মধ্যে না থাকলে অবশ্যই সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। আর প্রথম নাম্বার বৈশিষ্ট্য, এ সেন্টেন্স মাস্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। একটি বাক্যের অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখন এই ক্লাসে অনেকেই আছে, তাদের মনে প্রশ্ন আসতে পারে সাবজেক্ট কি এবং ফাইনাইট ভার্ব কি। আপাতত আমরা এইটুক বৈশিষ্ট্য জানি যে সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব, এটা নিয়ে আমরা সামনের ক্লাসে বিস্তারিত জানবো। কিন্তু এখন হচ্ছে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে এইটুকু আমরা শুধু জেনে রাখি যে এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে একটি বাক্যের প্রাণ। একটা মানব শরীর, আমি এখন জীবন্ত আছি, আমার শরীরে প্রাণ আছে বিধায় আমি হচ্ছে কি, আমি হচ্ছে একটি মানুষ বা জীবন্ত মানুষ। যদি আমার শরীরে প্রাণ না থাকে তাহলে মৃত্যু মানুষ বলে আমি ঘোষিত হব। অনুরূপ ভাবে একটি সেন্টেন্সের যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই দুইটা যদি না থাকে তাহলে সেটা অবশ্যই সঠিক সেন্টেন্স হবে না, সেটা অবশ্যই রং সেন্টেন্স হবে, সেটা ভুল সেন্টেন্স হবে। এই জন্যই আমি আমার ব্যক্তিগতভাবে আমি এই কথাটা বলি, একটি সেন্টেন্সের প্রাণ হিসাবে ধরা হয় সাবজেক্ট এবং হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি একটা নিচে উদাহরণ দিয়েছি, বা আমি হচ্ছে একটি নিচে এক্সাম্পল দিয়েছি। আমি যদি এক্সাম্পলটাকে একটু অন্য কালার দিয়ে মার্ক করে দেখাই তাহলে তোমরা হচ্ছে বুঝতে পারবে। আমি একটা লাল করে দিলাম। দেখো তোমার হচ্ছে যে এখানে আমি একটা উদাহরণ দিছি, সাস অ্যাজ ফিউ গার্লস ইন দ্য ক্লাস অ্যাজ ক্লেভার অ্যাজ সুসি। শাকিল কাকা, কোনো সমস্যা কাকা? আচ্ছা, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখা যায় না। না। আর কারো সমস্যা? জিহাদ, স্ক্রিন দেখা যাচ্ছে? জিহাদ, দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া, ভাইয়া দেখা যাচ্ছে। ও তাহলে হ্যাঁ, শাকিল কাকা করো, তোমার হচ্ছে আরেকবার হচ্ছে করো, তোমার হচ্ছে জয়েন দাও। নাহলে একটু হ্যাং করছে, একটু ওয়েট করো, একটু ওয়েট করলে দেখতে পাবে। ঠিক আছে, একটু ওয়েট করো, দেখো। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে একটা উদাহরণ দিচ্ছিলাম এখানে, যে হচ্ছে আহ যে such as few girls in the class as clever as সাসি। এখানে একটা জিনিস মিস্টেক হওয়ার কারণে এই বাক্যটা ভুল। এই পুরাটুকু হচ্ছে সাবজেক্ট আর এই পুরাটুকু হচ্ছে অবজেক্ট। যেটা মেইন হচ্ছে কি বলবো, যেটা হচ্ছে মিস্টেক, সেখানে হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব আর নেই। আমি যদি এখানে একটা আর লিখি তাহলে এই বাক্যটা এখন সঠিক। যদি আর না লিখি এই বাক্যটা ভুল। কেন ভুল? সেন্টেন্সের প্রপার্টিস অনুসারে অবশ্যই অবশ্যই একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। যদি ফাইনাইট ভার্ব না থাকে সেটা সঠিক বাক্য নয়, সেটা ভুল বাক্য। এই জন্য এখানে আর দিলে এই বাক্যটা সঠিক হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে এই জিনিসটা মনে রাখবো, যখনই আমরা একটা ইংলিশ সেন্টেন্স লিখতে যাব আমাদেরকে এই জিনিসটা নিশ্চিত করতেই হবে যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। আমরা সবাই মুসলমান এখানে আছি, যদি আমরা সূরা নামাজ পড়তে যাই, সূরা ফাতিহা না পড়ি তা অবশ্যই হচ্ছে ওই নামাজ হবে না। সূরা ফাতিহা ম্যান্ডেটরি পড়তেই হবে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে। অনুরূপ ভাবে একটি সেন্টেন্সের অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট এবং হচ্ছে ফাইনাইট ভার্ব থাকতে হবে, না হলে সেই বাক্যটা সঠিক হবে না। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নিয়ে আমরা নেক্সট ক্লাসে বা সামনের ক্লাসগুলোতে খুব বিস্তারিত জানবো। আর সেন্টেন্সের দ্বিতীয় নাম্বার প্রপার্টিস যদি আমরা বলি, সেন্টেন্সে মাস্ট হ্যাভ কমপ্লিট মিনিং। অবশ্যই তার কি থাকতে হবে? কমপ্লিট মিনিং থাকতে হবে। কমপ্লিট মিনিং বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি, যে তার হচ্ছে আহ অর্থ থাকতে হবে। যদি অর্থ না থাকে তাহলে সেটা বাক্য হবে না। আমি যদি বলি আমি, তুমি, এ, সে, হ্যান ত্যান, সাতশতর, এটা বাংলা বাক্যই, বাট এই বাক্যটা আর বললাম বা কিছু শব্দ দিলাম, অনেকগুলো শব্দ একসাথে করলাম, এক জায়গায় করলাম, বাট সেই শব্দের কোনো মিনিং আসলো না। যদি কোনো শব্দের মিনিং না হয় তাহলে সেটা তোমার বাক্য হিসাবে গঠিত হবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে ইট রাইস আই। ইট রাইস আই, এটা হচ্ছে আমার একটা মানে অর্থটা অনুরূপ ভাবে যদি ইট রাইস আই যদি আমি বলি তাহলে খাই ভাত আমি।
যদিও হালকা হালকা হচ্ছে, অর্থ বোঝা যাচ্ছে, বাট তারপরেও এটাকে আমরা কমপ্লিট মিনিং বলতেছি না। ঠিক আছে, তবে অবশ্যই সেন্টেন্সের কি থাকতে হবে, অবশ্যই সেন্টেন্সের হচ্ছে আহ, অর্থ থাকতে হবে। তৃতীয় নম্বর প্রপার্টিস এর মধ্যে হচ্ছে মাস্ট মেইনটেইন অর্ডার। অবশ্যই একটি সেন্টেন্সের অর্ডার মেইনটেইন করতে হবে। অর্ডার মানে তার স্ট্রাকচার, কাঠামো কাঠামো হচ্ছে মেইনটেইন করতে হবে। তার মানে একটা হোয়েন ইউ রাইট এ সেন্টেন্স, যখন তুমি একটা সেন্টেন্স লিখতে যাবে, দ্য সাবজেক্ট কাম ফার্স্ট, দেন কাম টু দ্য ভার্ব, এন্ড দেন ইউ হ্যাভ টু রাইট এক্সটেনশন। দ্যাট মিনস ইউ হ্যাভ টু মেইনটেইন সেন্টেন্স অর্ডার। ফার্স্ট কাম সাবজেক্ট, দেন কাম ভার্ব, দেন কাম এক্সটেনশন। তোমরা যদি দেখো এখানে একটা গঠন আছে, এই গঠনটা তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই মেইনটেইন করতে হবে। যদি এটা মেইনটেইন না করো তাহলে সাবজেক্ট হবে না। যদি তুমি প্রথমে লেখো হচ্ছে এক্সটেনশন, তারপরে যদি ভার্ব লেখো, তারপরে যদি সাবজেক্ট লেখো, তাহলে অর্ডার মেইনটেইন হচ্ছে না। আর অর্ডার মেইনটেইন না হলে সেটা বাক্য হবে না। এই জন্যই তোমাকে মনে রাখতে হবে যে হচ্ছে এই সাবজেক্টের একটি সেন্টেন্সের প্রপার্টিস এর মধ্যে অর্ডার গুলা থাকতে হবে। তাহলে আমরা এই দুই বা তিনটা প্রপার্টিস গুলা সব সময় মেনটেন করব। যদি মেনটেন না করি তাহলে এটা ইংলিশ সেন্টেন্স হবে না। ঠিক আছে, তো আমাদের হচ্ছে আহ কিছুক্ষণ পরে হয়তো মিটিং এন্ড হয়ে যাবে, তারা আবার জয়েন করবে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি দেখি যে টাইপস অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকার ভেদ সম্পর্কে আমরা কিছু জানবো। এক একটা সেন্টেন্স এক এক রকম হয়। আমাদের মাঝে মাঝে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ক্লায়েন্টকে তোমার হচ্ছে জব অফার পাঠাতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তার সাথে কথা বলতে হবে। তোমার হচ্ছে কি হচ্ছে কি বলে ইম্পারেটিভ সেন্টেন্সে মানে রিকোয়েস্ট বলতে হবে, এরকম ভাবে বলতে হতে পারে, স্যার প্লিজ গিভ মি মাই রিকোয়ারমেন্ট, বা প্লিজ গিভ মি ইওর লগ ইন ইনফো, এরকম ইউজ করতে হবে। প্লিজ বা কাইন্ডলি এগুলা ইউজ করতে হবে। তার মানে আমাদেরকে সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কেও একটু ধারণা পেতে হবে। মাঝে মাঝে আমাদেরকে কি করতে হবে, কোনো ক্লায়েন্টকে প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন করতে হলে অবশ্যই আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করতে হবে। আমরা আগেতেই বলেছি যে একটি সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা মেনটেন না করি তাহলে সেটা সেন্টেন্স হবে না, সেটার অর্থ আসবে না, সেটা ভুল অর্থ হবে। এই জন্য সেন্টেন্সের কাঠামো বা সেন্টেন্সের হচ্ছে স্ট্রাকচার আমাদেরকে মেনটেন করতে হবে। এখন টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ যদি আমরা দেখি, অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্স ইজ ফাইভ টাইপস। সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। এখানে নাম দেখতে পাচ্ছ যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই পাঁচ ধরনের সেন্টেন্সের মধ্যে আমাদেরকে বেশিরভাগ ইউজ করতে হবে আমাদের এই যে ফ্রিল্যান্সিং ইংলিশের জন্য, যে মোস্টলি হচ্ছে ইউজ করতে হবে হচ্ছে অ্যাসার্টিভ আর হচ্ছে ইম্পারেটিভ। অ্যাসার্টিভ আর হচ্ছে ইন্টারোগেটিভ। আমাদের অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সেই জিনিসটা হচ্ছে তাকে প্রশ্ন করতে হবে। তাহলে কি আমরা এগুলা শিখবো না? হ্যাঁ, এগুলা সম্পর্কে ধারণা লাগবে লাগবে আমাদের। এগুলা সম্পর্কেও হচ্ছে কিছু আমরা বেসিক ধারণা নিব। তো বেশি ইম্পর্টেন্ট দেবো আমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা গঠন, এটা স্ট্রাকচার, এটা হচ্ছে কিভাবে মেনটেন করে, এসব কিছু আমরা সামনের ক্লাসে শিখবো। ঠিক আছে, অলরাইট। তো হচ্ছে আরেকটা জিনিস আমরা জেনে রাখি যে সেন্টেন্সের টাইপস অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন ধরনের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হচ্ছে কি, হচ্ছে এই সেন্টেন্সের প্রকারভেদ, বা এটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে। আর আগেরটা দেখলাম হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অর্থ অনুসারে। তাহলে সেন্টেন্সকে দুই ভাবে প্রকারভেদ করা হয়, একটা হচ্ছে মিনিং অনুসারে, আর একটা হচ্ছে কি স্ট্রাকচার অনুসারে। তো আমাদের এটা লাগবে না, এটা জাস্ট আমি জানার ক্ষেত্রে এই ইনফরমেশনটা দিয়েছি। আমরা সেই ইংলিশ গুলো কাভার করব যে ইংলিশ গুলো আমাদের প্রতিনিয়ত বলতে হচ্ছে, খায় মানে হচ্ছে কথা বলতে হচ্ছে, মেসেজিং কনভার্সন লিখতে হচ্ছে। এই সকলগুলো আমরা হচ্ছে মেনটেন করব। আমরা যদি দেখি হচ্ছে বেসিক ডিফারেন্স অফ বাংলা অ্যান্ড ইংলিশ সেন্টেন্স। আমি যদিও এটা এই কথাটা কালকে বলেছি, আজকে আবার নিয়ে আসছি যে বাংলা এবং হচ্ছে ইংলিশ সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। যদি তুমি ইংলিশ সেন্টেন্সের কাঠামো, নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কাঠামো যদি দেখো, তাহলে হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সটেনশন। আর যদি আমরা যদি হচ্ছে বাংলা বাক্যের সেন্টেন্সটা দেখি, তাহলে বাংলা বাক্যটাকে খেয়াল করে দেখো যে বাংলা বাক্যের হচ্ছে আহ সর্বপ্রথম বাংলা বাক্য এবং হচ্ছে ইংলিশ বাক্যের অর্ডারের মধ্যে পার্থক্য, স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। তুমি সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে ইংলিশ বাক্যের স্ট্রাকচার,
বাট বাংলা বাক্যের স্ট্রাকচার কি? বাংলা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এক্সটেনশন ভার্ব। তার মানে ভার্বের অবস্থান ভিন্ন ভিন্ন জায়গাতে। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দিই যে আই ইট রাইস উইথ ফিশ, আমি মাছ দিয়ে ভাত খাই। এখানে দেখতে পাচ্ছ এই ইট মানে হচ্ছে খাওয়া। আর আমরা জানি ভার্ব কি? কোনো কিছু করাকে কি বলে সাধারণত? ভার্ব বলে। কোনো কিছু করাকে কি বলে? সাধারণত ভার্ব বলে। যদি আমি এটাকে একটু কালারিং করে দিই, আর হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে আমরা যদি এই স্ট্রাকচারটাকে ফলো করি, এই তো। তো দেখো ইট মানে হচ্ছে খাওয়া, খাই, আর হচ্ছে বাংলা বাক্যের বা ক্রিয়া হচ্ছে খাই। তাহলে দেখো বাংলা বাক্য এবং ইংলিশ বাক্য এই দুইটা বাক্যর মধ্যে তুমি একটা জিনিস লক্ষ্য করতেছো যে সেন্টেন্সের গঠন অনুসারে দুইটাই মেনটেন করা হয়েছে। ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব রয়েছে, আর হচ্ছে বাংলা সেন্টেন্সের সব কিছুর শেষে মানে হচ্ছে এক্সটেনশনের পরে সাবজেক্ট রয়েছে। তার মানে তুমি এখান থেকে একটা বুঝতে পারছো যে বেসিক পার্থক্য কোথায়। আমরা যদি একটা বাংলাকে ইংলিশ করতে চাই, আমার কিছু না, জাস্ট হচ্ছে লিখবো। সাপোজ এখানে আমি বাংলা থেকে ইংলিশ কিভাবে করব? আগে বাংলা বাক্যটাকে লিখবো, তারপর বাংলা বাক্যের শুরুতে কি থাকে? শুরুতে সাবজেক্ট থাকে। তাহলে শুরুতে সেই সাবজেক্টটা তোমার হচ্ছে সাবজেক্টের ইংলিশ করব। সাপোজ আমি এরকম একটা উদাহরণ এখানে দিলাম। সাপোজ হচ্ছে জিহাদ একটি ভালো ছেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাংলা বাক্য। তাহলে হচ্ছে আমি এটা এরকম ভাবে বলি, জিহাদ হচ্ছে আহ ফ্রি ফায়ার গেম খেলছে। এরকম একটা উদাহরণ দিলাম। ঠিক আছে, তো দেখো হচ্ছে আহ, খেলছে, খেলার ইংরেজি কি বলো তো? খেলার ইংরেজি কে বলতে পারবে? একজন হাত তুলে বলো তো, কারো কি জানা আছে? ভাইয়া রবুল, ইহাদ, মিজান, কে বলতে প্লেইং বলো? পেলে? প্লেইং প্লেইং। তাহলে দেখো হচ্ছে প্লে মানে সাধারণত খেলা। তোমার হচ্ছে তাহলে আমরা এই যে জিহাদ ফ্রি ফায়ার গেম খেলছে, তাহলে দেখো এই খেলার ইংলিশটা এখন আমরা অলরেডি পেয়ে গেছি, পেলে। তাহলে কি লিখবো? জিহাদ পেলে ফ্রি ফায়ার গেম, ইংলিশ কোনো হয়ে গেছে। আর আমরা একটু নর্মালি চিন্তা করি, আমাদের সবকিছু ঠিক হতে এরকম নয়। আমি আমি তোমাদেরকে এটা বলবো যে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব ঠিক রাখবে। এক্সটেনশন একটু ভুল হতেই পারে, তাতে আশা করি যে খুব একটা প্রবলেম হবে না ক্লায়েন্টদেরকে বুঝতে হলে। ঠিক আছে, তো একটা জিনিস তোমার হচ্ছে খেয়াল করো। তো তোমার হচ্ছে আমাদের হচ্ছে আর কয় মিনিট আছে? 1 মিনিটের মতো আছে। তো এই সেশনটা আপাতত এই পর্যন্ত রাখলাম। আর তোমার হচ্ছে তোমরা এখন মিটিংটা অফ করে দিয়ে তোমার হচ্ছে আবার জয়েনিং অপশনে যাও, আবার আমার জয়েন করো। তারপরে আমরা হচ্ছে বাংলা এবং ইংলিশ বাক্যর পার্থক্যের পর থেকে শুরু করব। ঠিক আছে, অলরাইট। তাহলে পরের সেশনের জন্য আবার জয়েন করো। আল্লাহ হাফেজ। তো আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংলিশ সেন্টেন্সের মধ্যে পার্থক্য। কি পার্থক্য ছিল সেটা আমরা হচ্ছে কি করতেছিলাম? আলোচনা করতেছিলাম। সেটা অলরেডি আলোচনা করেছি, লাস্ট সেশনে আছে, এটা দেখা যাবে। তো আমরা এরপরে পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। তো পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ব্যাপক ধারণা পাইতে হবে, মানে এই ধারণা ক্লিয়ার থাকতে হবে। যদি ধারণা ক্লিয়ার না থাকে তাহলে আমরা কোনো ইংলিশটা ভালোভাবে শিখতে পারবো না, বলতে পারবো না, লিখতে পারবো না, এক্সেট্রা এক্সেট্রা এভরিথিং, মেনি 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 প্রবলেম হবে। তো সর্বপ্রথম আমরা বুঝবো স্পিচ কি। স্পিচ হচ্ছে বক্তব্য। আচ্ছা, কেউ বক্তব্য দেয়, আমরা দেখেছি যে হচ্ছে বক্তব্য কিভাবে দেয়। আমি এখন তোমাদের সামনে ইংরেজি বিষয়ে বক্তব্য দিচ্ছি, এটা একটা বক্তব্য। তো দেখো, স্পিচ এবং স্পিকার, তোমার হচ্ছে স্পিকার হচ্ছে যে বক্তব্য দেয় তাকে বক্তা, বক্তাকে বলা হয় স্পিকার। যেমন আমরা হচ্ছে যে একটি স্পিকারকে চিনি, শিরিন শারমিন, সংসদ সদস্য, তাকে বলা হয় মাননীয় স্পিকার। আমরা কি সবাই কি শিরিন শারমিনকে চিনি? রজব, শিরিন শারমিনকে চিনো তুমি? হাত তুলে দেখাও। রজবকে দেখতে পাচ্ছি আমি। এই রজব, হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই বলেন। বলতেছি শিরিন শারমিনকে চিনো?
চিনি ভাই, আমরা চিনি। হ্যাঁ চিনি। শিরিন শারমিন হচ্ছে একজন তোমার স্পিকার। যে এই শিরিন শারমিন কি হয়, যে এই স্পিকার তার মানে সে কি বক্তব্য দেয়, স্পিচ দেয়। তাহলে শিরিন শারমিনের মুখ থেকে যেটা বের হয় সেটাকেই বলতেছি আমরা হচ্ছে কি বলতেছি, সেটাকে বলতেছি হচ্ছে স্পিচ। আর শিরিন শারমিন তাকে বলা হয় স্পিকার। তার স্পিকার মানে বক্তা, আর স্পিচ মানে কোনো কিছু বক্তব্য দিচ্ছে সেটাকে বক্তব্য বলা হয়। আমি নিচে একটা বক্তব্য লিখে রাখছি, বাদশা ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার হোম আই লাভ ভেরি মাচ। দেখো এটা একটা এই এই স্পিচটা আমার মুখ থেকে বের হলো। তাহলে এখানে বাচ্চা ফটো দেখতে পাচ্ছ, যে এই যে বাদশা ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার হোম আই লাভ ভেরি মাচ, এটা হচ্ছে একটা স্পিচ যেটা আমার মুখ থেকে বের হলো। এখন মজার বিষয় হচ্ছে এই যে বাদশা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই স্পিচের একটা অংশ। ইজ, এটা কি, এটা হচ্ছে একটি ইংলিশ স্পিচের অংশ। মাই, এটা কি, এটা হচ্ছে একটি স্পিচের অংশ। অনুরূপ ভাবে এখানে ইয়াঙ্গার, বাদার, এগুলা সব কি ভাইয়া, এগুলা সবই হচ্ছে তোমার স্পিচের অংশ। তাহলে স্পিচের অংশ, অংশর ইংরেজি কি, কে বলতে পারবে? অংশর ইংলিশ কি? পার্ট পার্ট। পার্ট। তাহলে পার্ট মানে হচ্ছে অংশ। আর তাহলে কিসের অংশটা? স্পিচের অংশ। তাহলে সেটাকে কি বলা হয়? পার্টস অফ বাক্যের অংশ। স্পিচ। তাহলে আমরা এটা বোঝাতে চাচ্ছি যে এই পুরো বক্তব্যটা একটি স্পিচ। স্পিচের প্রতিটা ওয়ার্ড হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। স্পিচের প্রতিটা ওয়ার্ড কি? স্পিচের প্রতিটা ওয়ার্ড হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা পার্টস অফ স্পিচ কি বুঝলাম? যে পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে স্পিচের প্রতিটা ওয়ার্ডকে বলা হয় সাধারণত পার্টস অফ স্পিচ। তাহলে এই পার্টস অফ স্পিচ মোট হচ্ছে কয় প্রকার? মোট হচ্ছে 8 8 প্রকার। প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলা যদি আমরা খুব ভালোভাবে জানি বাদার, তাহলে কি হবে, তোমার হচ্ছে এই জিনিসটা যদি আমরা খুব ভালোভাবে জানি, তাহলে আমরা পাই মোটামুটি ইংলিশ সম্পর্কে একটা ব্যাপক ধারণা পাবো, বা ইংলিশ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হবে। এক একটা পার্টস অফ স্পিচের এক একটা পজিশন রয়েছে, এক একটা কাজ রয়েছে। যেমন আমি যে আগের বাক্যে খেয়াল করি, এখানে হচ্ছে এই বাচ্চা, এই বাচ্চা হচ্ছে এক ধরনের স্পিচ যেটার নাম হচ্ছে নাউন, কিন্তু এই বাক্যে তোমার হচ্ছে কি হিসাবে কাজ করছে? এই বাক্যে হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করছে। আবার ইজ কি? ইজ হচ্ছে একটা ভার্বের অংশ, এখানে ভার্ব হিসেবে কাজ করছে। মাই, ইয়াঙ্গার, বাদার, এগুলার সব আলাদা আলাদা পার্টস অফ স্পিচের পরিচয় আছে। আমরা যদি বলি যে হচ্ছে মেডিকেলের স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট মানে সবাই স্টুডেন্ট। এই স্টুডেন্ট গুলা কি হবে, একটা সময় আসবে বিভিন্ন ডাক্তারে পরিণত হবে। কেউ হার্টের ডাক্তার হবে, কেউ মাথার ডাক্তার হবে, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, আরো প্যাথোলজিস্ট আছে, এগুলা হবে। ঠিক আছে? তো অনুরূপ ভাবে এই নাউন প্রোনাউন আমাদেরকে শিখতে হবে। শেখার পরে এরা কোথায় কোথায় বসে, কোন কোন পজিশনে বসে, এই জিনিসগুলা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো আমি আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই রাখবো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলা নিয়ে আমরা সামনের দিনে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আজকের ইংলিশ ক্লাস এই পর্যন্তই। আমি কিছু কাজ দেখবো, তোমাদের হোমওয়ার্ক গুলো দেখবো, দেখার পরে ক্লাস শেষ করব। আমি রেকর্ডিংটা হচ্ছে আপাতত বন্ধ করে দিচ্ছি।